নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন আমাদের চ্যানেলেরই একজন নিয়মিত শ্রোতা। তার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনাটা আজ আমি তারই ভাষায় তারই মতন করে আপনাদের সামনে তুলে ধরছি। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। কালবৈশাখী ঝড়ের রাতে। পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক ঘটনা আছে যা যুক্তিতর্ক দিয়ে বোঝানো যায় না, অনেক ভাবনা চিন্তা করেও যার কোনো ব্যাখ্যা মেলে না। কিন্তু নিজের সাথেই যদি সেইরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে? আজকের গল্পটি আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া সেইরকমই এক আশ্চর্যজনক ভুতুড়ে কাণ্ডের। তখন গরমের ছুটিতে দিদাবাড়িতে ঘুরতে গেছি। আমার দিদাবাড়ি ছিল মুকুন্দপুর গ্রামে। দিদা আর মামাদের আদরের সঙ্গে সঙ্গে সারাদিন প্রচুর মন্ডা মিঠাই ভুড়িভোজ খাচ্ছি। বেশ আনন্দ ফুর্তি করতে করতেই দিনগুলো কাটাচ্ছিলাম। আমার দুই মামা। বড় মামা একটা ফ্যাক্টরিতে কাজ করতেন। তিনি অনেকবার ছোট মামাকে বলেছিলেন তার সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করতে, কিন্তু ছোট মামা আবার একটু ভিন্ন প্রকৃতির। তার মতে চাকরি করা মানে লোকের চাকর হয়ে যাওয়া। তাই সে চাকরির বদলে নিজের স্বাধীন ব্যবসা করতেই বেশি আগ্রহী। আমাদের গল্প অবশ্য বড় মামাকে নিয়ে। গল্প বা বলি কি করে, এ তো আমার নিজের চোখে দেখা ঘটনা। বড় মামা প্রতিদিনই খুব ভোরে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। তখন ভোরের আলো সেরমভাবে ফুটত না। সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে ফিরতেন সেই বিকেল বেলায়। সেই দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। গ্রামের কালবৈশাখী ঝড়ের একটা আলাদাই অভিজ্ঞতা। বড় মামাও তাই সেই দিন ফ্যাক্টরিতে কাজ করতে যায়নি, ছোট মামাও বাড়িতে। তাই আমরা ওপরের ঘরটায় বসে লুডো খেলছিলাম। তখনই হঠাৎ বড় মামার ফোনটা বেজে উঠল। হ্যালো। তাই নাকি? কি করে হলো? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বড় মামার কথা শুনে আমি বললাম, মামা বেরোচ্ছ নাকি? হ্যাঁ রে, একটু জরুরি দরকার আছে। তোরা খেয়াল, আমি একটু পরেই চলে আসবো। ছোট মামা বলল, কি হয়েছে রে দাদা? কোনো অসুবিধা? আমি যাব নাকি? আরে না না, ফ্যাক্টরিতে কিছু প্রবলেম হয়েছে, তুই গিয়ে কি করবি? আমি যাবো আর আসবো, তুই ভাগ্নে আমাকে দেখে রাখিস। এই বলে বড় মামা জামা কাপড় বদলে নিচে নেমে গেল। বড় মামাকে বেরোতে দেখে দিদা বলল, ওরে ঝড় বৃষ্টির মধ্যে তুই আবার কই চললি? আরে মা, ফ্যাক্টরিতে একটা অসুবিধা হয়েছে, কল করে ডাকলো, যেতেই হবে। তাই বলে এই ঝড় বৃষ্টির মধ্যে তুই বেরোবি বাবা? আহা মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। আর আমার সঙ্গে বর্ষা দিয়ে আছে তো, অসুবিধা হবে না। বড় মামা যখন বের হলো তখন প্রবল বেগে বৃষ্টি হয়ে চলেছে। ঝোড়ো হাওয়ার বেগ তখনও বেশ জোরে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি জানলা দিয়ে প্রকৃতির তাণ্ডব দেখছি। তখনই দিদা আমার পাশে এসে বলল, এই দুর্যোগের রাতে কুকুর বেড়ালরাও বাড়ি থেকে বেরোয় না, আর আমি এত বারণ করা সত্ত্বেও ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার আর ভাল লাগে না। সত্যি খুবই চিন্তার বিষয়। এই ঝড় বৃষ্টিতে বড় মামাকে বর্ষাতে কতটা আর বাঁচাতে পারবে? আর হাওয়ার দাপটে সাইকেল চালানো দুষ্কর। ভালোই ভালোই বড় মামা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে হয়। বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু বড় মামা এখনো বাড়ি ফেরেনি। দিদা এত চিন্তা করছে দেখে ছোট মামা অনেকবার কল করেছিল, কিন্তু বড় মামার ফোনও ধরছে না। আমরা সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম।
বড় মামা যখন ফিরল তখন রাত 10:30 বাজে। সাইকেল নেই। এতটা রাস্তা তাহলে হেঁটে হেঁটে এসছে। হাঁটু পর্যন্ত কাদা, জামা কাপড়েও কাদার ছিটে। বর্ষাতিরেও কোনো খোঁজ নেই। দিদা বড় মামাকে দেখে গিয়ে জাপটে ধরল। বাবা, এ কি অবস্থা তোর? এসব কি করে হলো? বড় মামা যেন একটু বিরক্ত হয়েই বলল, ছাড়ো, এত চাপটাচাপটি করছো কেন? ছোট মামা জিজ্ঞেস করলো, দাদা, তোর সাইকেল কোথায়? বটগাছের ডাল ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। মানে কি বলছিস তুই? হ্যাঁ, ফেরার সময় ওই কেষ্টপুরের কাছে দারুণ ঝড় উঠল। সাইকেল চালানোই যাচ্ছিল না, যেন উড়িয়ে নিয়ে যাবে এবার। তাই আমি বটগাছটার তলায় গিয়ে দাঁড়াই। তখনই ঝড়ের দাপটে একটা ডাল মরমর করে ভেঙে পড়ল আমার ওপর। সাইকেল চুরমার হয়ে গেল, আর আমি ছিটকে গিয়ে পড়লাম কাদার ওপর। এই দেখ না। বড় মামা চুল ছড়িয়ে দেখালো। মাথার পিছন দিকটায় রক্ত জমে কালো হয়ে আছে। সেই দিনের পর থেকেই বড় মামা কিরম যেন বদলে গেল। ফ্যাক্টরিতে আর কাজ করতেও যেত না, কারোর সাথে সেইভাবে কোনো কথাও বলতো না। রাতে বেরিয়ে যেত, আর কখন যে ফিরতো তা কেউই জানে না। ছোট মামা দিদা কতবার জিজ্ঞেস করেছে ফ্যাক্টরিতে কেন যাচ্ছে না, কিন্তু কোনোবারই তার কোনো ঠিকঠাক উত্তর দিতে পারতো না বড় মামা। সারাদিন একা একা ঘরে বসে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে বসে থাকতো। আমাদের সবারই ব্যাপারটা ঠিক ভালো ঠেকছিল না। তারপরই সেই অঘটনটা ঘটল। একদিন মাঝরাতে বাথরুম যাওয়ার প্রয়োজনে আমি বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একেবারে পাথরের মূর্তির মতন নিস্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো, আর সেই দিকে তাকিয়ে আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। একটা গাছের ডালে বড় মামা পা ঝুলিয়ে বসে আছে। বড় মামা মানে মুখটাই খালি বড় মামার, কিন্তু দেহটা কোনো এক দানবের। কি বিভৎস সেই চেহারা! মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। চোখগুলো যেন এক একটা আগুনের গোলার মতন। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, ওখানে জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল তখন আমি দিদার ঘরে শুয়ে, ছোট মামা আমার পাশেই বসে, আর দিদা হাউমাউ করে কাঁদছে। বুঝলাম আগের রাতের ঘটনাটা নিশ্চয়ই ছোট মামা সবই বলেছে। আমি ছোট মামাকে বললাম, মামা এবার কি করবে? বড় মামাকে কি আর সুস্থ করা যাবে না? জানি না রে ভাগ্নে, কিন্তু একটা কিছু চেষ্টা তো করতেই হবে। কি করবে তাহলে? সন্তোষপুরের ওখানে একটা নামকরা ওঝা আছে, খুবই বিখ্যাত। শুনেছি এরকম অনেক ভূতপ্রেত নাকি তিনি অনায়াসেই কাবু করতে পারেন। তাহলে ওনার কাছেই যাবে বলছো? হ্যাঁ রে ভাগ্নে, আর তো কোনো উপায়ও দেখতে পারছি না। আর বেশি দেরি করাটাও ঠিক হবে না। দাদা এখন ঘরে নেই, এই সুযোগ। আমি ওই ওঝাকেই ডেকে আনছি, ততক্ষণ তোরা সাবধানে থাকিস। এই বলে ছোট মামা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। দিদা তখনও কেঁদে চলেছে। তার মনের কষ্টটা আমি বুঝতে পারছি। ছোট মামা ফিরল দুপুরবেলায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে সব দেখতে লাগলাম। সেই ওঝার পরনে লাল টুকটুকে একটা কাপড়, হাতে গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, কপালে মোটা করে সিঁদুরের ফোঁটা। ভৈরব ওঝা ঘরে ঢুকতে গিয়েই দাঁড়িয়ে পড়ল। তারপর বাতাসে কি যেন শুকলো। তারপর ছোট মামার দিকে তাকিয়ে বলল,
তোমাদের বাড়িতে এক পিশাচের বাস। সারা বাড়ি জুড়ে আঁশটানি এক গন্ধ। ছোট মামা বলল, ভৈরবোঝা আমাদের এই পিশাচের হাত থেকে যেভাবেই হোক উদ্ধার করুন। এরপর উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ, শুকনো লঙ্কা, ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এতক্ষণে আমরাও ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে দাঁড়িয়েছি। ভৈরব ওঝার এসব কাণ্ড কারখানা দেখে গ্রামের বাকি লোকরাও এসে উপস্থিত। এরপর ভৈরব ওঝা নিজের মন্ত্র শুরু করলো। খানিকক্ষণ সব নিস্তব্ধ। তারপরই হঠাৎ শুরু হলো শো শো শব্দ। পশ্চিম দিকের গাছগুলো ভীষণভাবে দুলতে লাগলো। একটু পরেই সেই গাছগুলোর আড়াল থেকে বড় মামা এসে হাজির। বড় মামার চোখগুলো লাল হয়ে গেছে, মুখ থেকে অনবরত রক্ত ঝরিয়ে পড়ছে। আমি বড় মামার এই রূপ দেখে জড়িয়ে ধরলাম দিদাকে। বড় মামাকে দেখে ভৈরব ওঝাও নিজের মন্ত্র আরও জোরে জোরে পাঠ করতে লাগলো। এরপর ভৈরব ওঝা চেঁচিয়ে বলল, কে তুই? আমি বীরেন সান্যাল। ছোট মামা চিল্লে বলল, না, তুই বীরেন সান্যাল নোস। বীরেন সান্যাল আমার দাদা হয়। বড় মামার সে কি গর্জন! ভৈরব ওঝা আবার চেঁচিয়ে বলল, কিরে, বলবি না তো? তবে দেখ তাহলে। এরপর ভৈরব ওঝা একটা ঝাঁটা বের করে একটা ঘটের ওপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে বড় মামার আর্তনাদ করে উঠল। মনে হলো প্রতিটা ঝাঁটার ঘা যেন তার শরীরেই পড়ছে। এরপর বড় মামা বলল, বলছি আর মারিস নে, আমি সব বলছি। ভৈরব ওঝা থামলেন, আর তারপর বড় মামা বলতে শুরু করলো, আমি বটাই। তুই বীরেন সান্যালের শরীরে এলি কি করে? বল। সেই দিন খুব ঝড় বৃষ্টির সময় বীরেন সাইকেল করে ওই বট গাছের তলায় এসে দাঁড়ালো, আর তখনই একটা মোটা ডাল ভেঙে পড়লো তার ঘাড়ে। ব্যাস, বীরেন সান্যাল ওখানে শেষ। আমি দেখলাম এই সুযোগ আমি আর পাবো না। আমাবস্যার রাতের মরা। অনেক দিন দেহহীন ভাবে ঘুরেছি, তাই ঝুঁকে পড়লাম বীরেনের শরীরে। এ দেহ তোকে ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি। না না, আমি ছাড়বো না। তবে রে, ছাড়বি না? তবে এই নে। আবার সেই ঝাঁটার বাড়ি শুরু হলো, আর বটাইয়ের আবার সেই আর্তনাদ। একটু পর বটাই বলল, হ্যাঁ, আমি চলে যাবো। আর মারিস না, আমি চলে যাবো। ছেড়ে দে আমাকে, আমি চলে যাবো। এরপর আবার সেই শোষো করে বাতাস বইতে লাগলো, আর একটা কালো ধোঁয়া বড় মামার শরীর থেকে বেরিয়ে হাওয়ায় মিশে গেল। আর বড় মামা প্রাণহীন দেহটা ওখানে নিথর হয়ে পড়ে রইল। ভৈরব ওঝা ছোট মামাকে বলল, দেহটা এখনই সৎকারের ব্যবস্থা কর। অনেক দিনের বাসি মরা। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।